ইতিহাসের সে মহানায়ককে শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাঙালি জাতির আকাঙ্ক্ষা, তাদের অধিকার রক্ষা করে একটি স্বাধীন ভূখণ্ড বাঙালি জাতির হাতে তুলে দেওয়ার যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি ইতিহাসের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্মশতবার্ষিকী উদযাপনের এই দিনে এসে আমরা আমাদের এই নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্রকে একটু বিশেষভাবে সাজিয়েছি। আজকের এই দিনটিতে ইতিহাসের সে মহানায়ক হয়ে ওঠার কথাগুলো আমরা জানাবো। আমি আরওয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমার আমন্ত্রিত অতিথি তিনজন। আমার সঙ্গে রয়েছেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল জাফর ইমাম বীর বিক্রম। আমার সঙ্গে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং সাবেক পররাষ্ট্র সচিব জনাব শমশের মবিন চৌধুরী বীর বিক্রম, এবং আমার সঙ্গে রয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব জনাব আবুল হাসান চৌধুরী। আপনাদের তিনজনকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব কর্নেল জাফর ইমাম আপনাকে দিয়ে। মুক্তিযুদ্ধের সময়ে বঙ্গবন্ধুর নামে এদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, আপনি সেখানে অংশগ্রহণ করেছেন এবং বাঙালি জাতির মুক্তির যে সংগ্রাম, তাকেও আপনি দেখেছেন। আজকের এই দিনে এসে কি মূল্যায়ন আপনার ইতিহাসের সেই মহানায়ককে? ধন্যবাদ আপনাকে। আজ আমাদের বাংলাদেশ স্থপতি জাতির পিতা মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজকে জাতি পালন করছে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি দিয়ে। তাই আমি বলবো, বাংলাদেশের জন্ম, বাঙালি জাতীয় সত্তার বিকাশ এর সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী একটা অভিন্ন সত্তা আমি মনে করি। এই জন্য বঙ্গবন্ধু যদি জন্মগ্রহণ না করতেন, আজকে আমরা এই লাল সবুজের পতাকা পেতাম। বঙ্গবন্ধু যদি না আসতেন, আজকে আমরা যে অবস্থায় আজকে এসেছি সেই অবস্থায় থাকতাম না। তার থেকে বড় কথা হচ্ছে, বঙ্গবন্ধু যদি জন্মলাভ না করতেন, তাহলে দেশের দীর্ঘ সংগ্রাম, যার ফলশ্রুতিতে 70 নির্বাচন আমরা যা যুক্ত হয়েছিলাম, সেদিন বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে উনি ম্যান্ডেট পেয়েছিলেন জনগণের। তার থেকে আমরা পদার্পণ করেছিলাম যখন তারা ক্ষমতা হস্তান্তর করছিল না, নাটক করছিল। সেই মুহূর্তে আমরা পদার্পণ করলাম 71 স্বাধীনতা যুদ্ধে। এই দীর্ঘ সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ, এই দুটি আমি সবসময় বলে থাকি, একটি মালার দুটি ফুল। এই সংগ্রাম ও যুদ্ধের মহানায়ক ছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মূল্যায়ন করি এভাবে যে, আজকে যদি বঙ্গবন্ধুকে আমরা না জানি, শুধু উদযাপন আমরা করছি জন্মবার্ষিকী, এই উদযাপনের মাধ্যমে আজকে পুরো জাতি, বিশেষ করে আমাদের প্রজন্ম, বর্তমান প্রজন্ম যারা আসবে, তারা ইতিহাস, সঠিক ইতিহাস জানবে। তাহলে আমরা যুগ যুগ ধরে আজকে যে জন্মবার্ষিকী পালন করছি, যে উৎসাহ নিয়ে, যে উদ্দীপনা নিয়ে, যদিও very humble way to be observing this, but still আমি বলবো, এটাকে যদি ধারণ না করতে পারি, আমরা পালন না করতে পারি, তা আমরা জাতি হিসাবে ব্যর্থ হব। আমি এই পর্যায়ে বলবো, বঙ্গবন্ধু, আমরা লক্ষ্য করেছি, আমি সেদিন সেনাবাহিনীতে ছিলাম, পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলাম। পাকিস্তান সেনাবাহিনীতে তার সবসময় একটা আতঙ্কে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে। আর বঙ্গবন্ধু, আমি বলবো, আমরা সেদিন আর্মিতে বসে বসে যেটা লক্ষ্য করেছি, শুধু তাদের ভীত অবস্থা নয়, তারা যেটা উপলব্ধি করছিল, তাতে বেশি উপলব্ধি করছিল আমাদের বিচক্ষণ, বিভিন্ন বুদ্ধি সম্পন্ন বঙ্গবন্ধু। তারা সমাজীবন করছিলেন, আলাপ আলোচনা করে ক্ষমতা হস্তান্তর করবে বা কিভাবে করবে, নানা অজুহাতে সময়ক্ষেপণ হচ্ছিল পুরো ব্যাপারটি। কিন্তু বঙ্গবন্ধু, আমি বলবো, আমরা সেদিন খুশি হয়েছিলাম শুধু আর্মিতে বসে, তাদের অনেক সিনিয়র অফিসার যারা ছিল, এবং তাদের যে মনোবৃত্তি
তারা তারা যেটা প্রকাশ করেছিল যে বঙ্গবন্ধু আপোষহীন থাকবে, ছাড়বে না, এবং বঙ্গবন্ধু জানতেন তারা কোনোদিন ক্ষমতা হস্তান্তর করবে না, কোনোদিন ক্ষমতা হস্তান্তর করবে না, এটা জেনে উনি একটা লক্ষ্য স্থির করে এগোচ্ছিলেন। তার প্রমাণ পাই তো জাতিকে উনি সংগঠিত করেছিল, তার দীর্ঘ সংগ্রামের মাধ্যমে একটা যুদ্ধের প্রস্তুতি উনি দিচ্ছিলেন। তার প্রমাণ আপনি পাবেন 7 মার্চের ভাষণে। উনি যুদ্ধের বা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাশাপাশি বিশেষ করে যুদ্ধে উনি যে ঘোষণা দিয়েছিলেন এবং আমরা কি করে যুদ্ধ করতে হবে উনি বলেছিলেন, তো তোমরা আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করবো। সেদিন লক্ষ্য করবেন শুধু আওয়ামী লীগ নয়, সর্বস্তরে বিশেষ একটি মুসলিম একাংশ আর নিজামিস্তে জামাত ইসলাম ছাড়া পুরো জাতি, লেফটিস্ট বলেন, ভাষালী বলেন, সবাই একাকার হয়ে গেছিল তার সেই আহ্বানে। সেদিন একটা বৃহত্তম জাতীয় সৃষ্টি হয়েছিল এই স্বাধীনতার জন্য তার নেতৃত্বে। এটা লক্ষ্য করতে হবে। আজকে যারা এই সত্যটা উপলব্ধি করে না, যারা এর মূল্যায়ন করতে পারে না, তারা বাঙালি হিসাবে তাদের পরিচয় দেওয়া আমি মনে করি এটা লজ্জা করবে। এটা যদি আমরা উপলব্ধি না করি, এটা যদি মূল্যায়ন না করতে পারি, তাহলে কেন আমি আমার ভোটাধিকার থাকবে, কেন আমি আমার আমার অহংকার করবো বাঙালি হিসাবে অথবা বাংলাদেশ হিসাবে, আমরা যেটাই বলি না কেন, আজকে সেই সময় এসেছে। উপলব্ধি সবাইকে করতে হবে। যদি বাংলাদেশকে আমরা ভালোবাসি, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব যদি সমুন্নত রাখতে হয়, তাহলে আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বৃহত্তম জাতীয় ঐক্য ধরার বিকল্প নেই। আমি তাই সবাইকে আহ্বান জানাবো, বঙ্গবন্ধু সম্পর্কে যদি আমরা বলতে যাই সারাদিন সারা রাত, যদি আপনি আমি আবারও আপনার কাছে আসবো। আপনার কথা সূত্র ধরে আমি বীর বিক্রম জনাব শমশের মবিন চৌধুরীর কাছে যেতে চাই যে আজকের এই দিনে এসে বিশেষ করে নতুন প্রজন্মের জন্য বঙ্গবন্ধুকে জানা জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কি বলবেন জনাব শমশের মবিন চৌধুরী? ধন্যবাদ। আমি সর্বপ্রথমে বিনম্র শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আমি একই সাথে বলতে চাই যে আপনাদের আজকের এই আলোচনার অনুষ্ঠানের যে আপনারা বলছেন মহানায়ক, সেখানে আমি একটু সংশোধনী করতে চাই। আমি বলবো যে বঙ্গবন্ধু ছিলেন মহারাষ্ট্রনায়ক। মহানায়ক তো অনেকে হতে পারে, কিন্তু মহারাষ্ট্রনায়ক সকলে হতে পারে না। বঙ্গবন্ধু প্রকৃতপক্ষে একজন মহারাষ্ট্রনায়ক হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন এবং একটি জাতির দীর্ঘদিনের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা যে মুক্তি এবং আমাদের জাতীয় সত্তার যে পরিচয় সেটাকে প্রতিষ্ঠিত করা। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যারা আপনারা সকলেই নিশ্চয়ই পড়েছেন, ওটার থেকে খুব পরিষ্কার হয়ে উঠে আসে যে বঙ্গবন্ধু সকল ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন শুধু বাঙালি জাতিসত্তা প্রতিষ্ঠিত করার জন্য এবং বাঙালি জাতির অধিকার যাতে অর্জন করতে পারে তার জন্য। উনি কোনো পদের জন্য কিন্তু উনি কোনো সংগ্রাম করেননি কোনোদিনও। দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন, ওনার বিরুদ্ধে নানা ধরনের মামলা আনা হয়েছে, কিন্তু তার অবস্থান থেকে উনি কোনোদিনই অটল হননি। বঙ্গবন্ধু যদি আপোষ করতেন তাহলে অনেক আগেই উনি পূর্ব পাকিস্তানের গভর্নর হতে পারতেন, কিন্তু পদ উনি কোনোদিন চাননি। উনি চেয়েছিলেন বাঙালি জাতির অধিকার অর্জনের লক্ষ্যে। আপনি যদি 7ই মার্চের সেই ঐতিহাসিক 1971 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের দিকে তাকান, তাহলে বলবেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি চাই আমার মানুষের অধিকার। এবং শুধু নিজে ত্যাগ স্বীকার করার জন্য নয়, উনি সারা জাতির প্রতি আহ্বান জানিয়েছিলেন ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে। উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। অর্থাৎ তিনি বাঙালি জাতির কাছে, সারা দেশের কাছে, সকল বাংলাদেশিদের কাছে উনি আহ্বান জানিয়েছিলেন যে তোমরা তোমাদের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থেকো তোমাদের মুক্তির জন্য। এবং সেটাই ঘটেছে। 25শে মার্চের কালো রাতে যখন সেই পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে, আমরা ছিলাম, যেমন জাফর ইমামের মতো আমিও ছিলাম পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার। আমরা মানে কোনো
মানে আমাদের অন্য কোনো ভাবতেই হয়নি। ওই মুহূর্তে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি, কারণ আমরা জানি বঙ্গবন্ধু তাই চেয়েছিলেন। উনি বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। হ্যাঁ, আমরা যেহেতু সামরিক বাহিনী ছিলাম, আমাদের হাতে অস্ত্র ছিল, অপর্যাপ্ত কিন্তু অস্ত্র ছিল। কিন্তু জাতির হাতে তখন অস্ত্র ছিল না, ছিল বুক ভরা সাহস। সেই সাহসে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে দিকে তাকিয়ে আমরা উজ্জীবিত হয়েছিলাম যে প্রয়োজনে প্রাণ বিসর্জন দিব। 26শে মার্চে চট্টগ্রামে আমরা 25শে মার্চে যখন বিদ্রোহ ঘোষণা করি 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 26শে মার্চে পটিয়ার গ্রাম, সেই পটিয়াতে যিনি মাস্টারদা সূর্য সেন তার ঘাঁটি করেছিলেন, যেখান থেকে তাকে ব্রিটিশ সরকার গ্রেফতার করেছিল, সেই পটিয়া গ্রামে গিয়ে আমরা আমাদের ঘাঁটি করেছিলাম। সেখানে শপথ নিয়েছিলাম 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সকল অফিসার এবং সকল সৈনিক শপথ নিয়েছিলাম যে আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করব, প্রয়োজনে প্রাণ বিসর্জন দেব। এই যে আমাদের সাহস, এই সাহসটা আসলো কোত্থেকে? সেই সাহসটা আমাদের কিন্তু সূত্র হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছিলেন যে তোমরা তোমাদের অধিকার, ন্যায্য অধিকারের জন্য কোনো দ্বিধা করবে না, সকল ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকো। আমি যুদ্ধে গুলিবিদ্ধ হয়েছিলাম, পাকিস্তানের হাতে গ্রেফতার হয়েছিলাম। আমাকে অগাস্ট মাসে 1971-এ যখন আমি পাকিস্তানের হাতে বন্দী, আহত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় আমাকে বলেছিল, তুমি কি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রাজসাক্ষী হবে? যদি রাজসাক্ষী হতে রাজি হও তাহলে তোমাকে আমরা প্রাণদণ্ড সাজা দিব না, কিন্তু তোমার প্রতি আমরা কিছুটা হলো একটা মানে অন্য ধরনের আচরণ করবো। আমি বললাম যে না, বঙ্গবন্ধুর আহ্বানে যখন আমরা যুদ্ধ করতে প্রস্তুত হয়েছি, আমি রাজসাক্ষী হব না। তোমরা আমাকে ফাঁসি দিতে চাও, ফাঁসি দিতে পারো। এবং আমার প্রতি, এবং 1 সেপ্টেম্বর 1971-এ বন্দী অবস্থায় আমাকে চার্জশিট, অভিযোগ পত্র দেওয়া হয়। সেই অভিযোগ পত্রে প্রথম অভিযোগ ছিল বিদ্রোহ। আপনারা জানেন, জাফর ইমাম এটা বলতে পারবেন আরো নিশ্চিত করে, যে পাকিস্তান আইনে যদি আমার সেই মিলিটারি কোর্টে বিচার হতো তাহলে আমার মৃত্যুদণ্ড হতো। সেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল ডিসেম্বরে, কিন্তু সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হলো, আত্মসমর্পণ করলো, আমার সেই বিচার আর হয়ে ওঠে, শেষ হয়নি। কিন্তু বঙ্গবন্ধুর যে ছত্রছায়া সারা মুক্তিযুদ্ধের সময়, তার ছত্রছায়া আমাদের সকলের উপরে ছিল। তার কথায়, তার দিকে তাকিয়ে আমরা উজ্জীবিত হয়েছিলাম, সকল ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলাম। জনাব শামসুর মোবিন চৌধুরী, আমি আপনার কাছে আবারও আসবো। আমরা জনাব আবুল হাসান চৌধুরীর কাছে একটু যাচ্ছি। জনাব আবুল হাসান চৌধুরী, আপনার কাছে প্রথমে আমি একটু সংক্ষিপ্ত বর্ণনা নেব, কারণ আমাদের 9টায় একটা বুলেটিনে বিরতিতে যাব, কিন্তু ফিরে এসে আমরা বাকি কথাটা শুনবো। আপনার কাছে আমি জানতে চাই যে শুরুতেই যে জনাব শামসুর মোবিন চৌধুরী বলছেন ইতিহাসের মহারাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু, তিনি একটি রাষ্ট্রের জন্ম দিয়েছেন, কি বলবেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং একই সাথে 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের যে সদস্যরা নিহত হয়েছিলেন, যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছে। দেখেন, দুই বিজ্ঞ আলোচক জাফর ইমাম ভাই এবং শামসের ভাই, যাকে আমি শেরু ভাই বলি, তারা প্রতি মুহূর্তে নিজেদের আত্মহুতি দেওয়ার জন্য, শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত ছিলেন। তারা কিন্তু কোনো দলের সদস্য ছিলেন না। এই কথার ভিতর দিয়ে আমি যেটা বলার চেষ্টা করছি, যে জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এই কারণেই বলছি যে যেভাবে বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল তার আগে বাংলার ইতিহাসে আর কোনো দিন হয় নাই। সমস্ত বাঙালি জাতি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একেবারে ঐক্যবদ্ধ হয়েছিল। এমনকি এনারা প্রতি মুহূর্তে, মুক্তিযোদ্ধারা, তারা জীবন বাজি রেখে দেশকে মুক্তি করার জন্য সংগ্রাম করেছে। বহুদূরে যারা, তাদের সেই রকম আসা একটা প্রাণনাশী কালো মেঘ তাদের মাথার উপর না থাকলেও তারাও যে সরব হয়ে উঠেছিলেন সকল বাধা বিপত্তিকে বাদ দিয়ে,
সকল উষ্ণা, সকল নানা রকমের কথাবার্তা যে সমস্ত বলা হতো যে বাংলাদেশ এত ঘনবসতি সম্পন্ন দেশ, 7.5 কোটি লোকের খাওয়া দিবে কি করে। কিন্তু বঙ্গবন্ধুর এমনই একটা আদর্শ ছিল, যে কথাটা আমি বারবার বলি, শেরু ভাই লেখেন, জাফর ইমাম ভাই লেখেন, হয়তো তারা বিস্তারিত ভাবে লিখতে পারবেন, আমি লিখতে পারি না মাপ ভিতরে, যে সেই সময়কার একেবারে দ্বিখণ্ডিত পৃথিবী, একদিকে মার্কিন বলয়, আরেকদিকে সোভিয়েত ইউনিয়নের বলয়, আর কোন স্বাধীনতা যুদ্ধ এত বেশি সমর্থন সহযোগিতা পায় নাই। আমি আমার মতো একজন অতি সামান্য সাধারণ নাগরিক সারা রাত বললেও শেষ করতে পারবো না। একটা কথা চিন্তা করেন, আমরা 16ই ডিসেম্বরে আমাদের মুক্তি দিবস, বিজয় দিবস, অথচ 27শে আগস্ট 1971 ইংল্যান্ড সরকার অ্যালাউ করে বাংলাদেশের পতাকা উত্তোলন করে বাংলাদেশের মিশন খোলার জন্য। ওই সময় রক্ষণশীল দলের নেতা এডওয়ার্ড হিথ, অর্থাৎ কনজারভেটিভ, আপনারা জানেন কনজারভেটিভ পার্টির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশেষ বন্ধুত্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের কিসিঞ্জারের জঘন্য মন্তব্য আমরা জানি, নিক্সনের জঘন্য ভূমিকা আমরা জানি, তারপরেও একথা অসত্য, অনস্বীকার্য যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বাইপার্টিজান সাপোর্ট, এই যে কালাহার অ্যামেন্ডমেন্ট যেটা। জি, জনাব আবুল হাসান চৌধুরী, আপনার অনুমতি নিয়ে আমরা একটা ছোট্ট 2 মিনিটের একটা বিরতি নেই, ফিরে এসে আপনার আলোচনা আবারও শুনবো আমরা। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আজ আমরা আলোচনা করছি ইতিহাসের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের সঙ্গে আছেন জনাব আবুল হাসান চৌধুরী। আপনার কথা আমরা শুনছিলাম বিরতির আগে, আপনি কথা শেষ করতে পারেননি, আপনার কথাগুলো বলুন। কোন বাঙালি, আন্তরিকভাবে বাঙালি, বঙ্গবন্ধুর উপরে কোনো দিনই শেষ করতে পারবে না। সে যত ভালো কথা বলুক, যত বাগ্যী হোক, আর আমার মতো একজন অগোছালো আলোচকই হোক না কেন, পারবে না। দেখেন, এই যে আজকেই সকালবেলা আমরা বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার একটা খুব সুন্দর অনুষ্ঠান দেখছিলাম। সেটাতে করে কি দেখলাম, যে 12 বছর বয়স থেকে তিনি পরোক্ষভাবে বঙ্গবন্ধু রাজনীতির সাথে জড়িত। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলার দৃষ্টি আকর্ষণ করেন, তিনি দাবি তোলেন স্কুলের ব্যাপারে, এবং সোহরাওয়ার্দী সাহেব নোটবুকে তার নাম লিখে নেন। তারপরে ইতিহাস আমরা জানি যে নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের তিনি একটা বিরাট নেতৃত্ব দিয়েছেন কলকাতায়। তখন তিনি বেকার হোস্টেলে ছিলেন, ইসলামিয়া কলেজে পড়াশোনা করতেন। তো দীর্ঘদিন ধরে হঠাৎ করে একজন ব্যক্তি, একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান একজন ইতিহাস, এবং চিরন্তন ভাবে সমস্ত বাঙালির গর্বের ইতিহাসে তিনি রূপান্তরিত হয়েছে। কিছুদিন জোরালো ভাবে তাকে ঢাকা চাপা রাখলেও আজকে আন্তর্জাতিকভাবে তার ভাষণ স্বীকৃত। তিনি জাতীয়ভাবে তিনি প্রথম জাতিসংঘে বাংলা ভাষায় কথা বলেছেন। তার বহু দিক, শুধু তো একটা দিক না, তার বক্তব্যের মধ্যে আরো একটা দিক যদি আমরা লক্ষ্য করি, প্রায় বক্তৃতার মধ্যেই কিন্তু সেই উইনস্টন চার্চিলের মতো হিউমার থাকতো। কিন্তু উইনস্টন চার্চিল অলসো প্লিডেড উইথ হিজ পিপল, রিকোয়েস্টেড হিজ পিপল, ডিমান্ডেড অফ হিজ পিপল। একটা নেতা তার জনগণের কত হৃদয়ের গভীরতম প্রদেশে প্রবেশ করতে পারলেই বলতে পারে, এবং সেইটাই স্বাভাবিক মনে হয়, আমি যদি আর হুকুম দিবার না পারি। গান্ধীও বলতে পারেন নাই, আমি জানি না, কাউকে এইভাবে তুলনা করা হয়তো ঠিক না, সুভাষচন্দ্রও বলতে পারেন। তাই বঙ্গবন্ধুর সমস্ত যে মুহূর্ত ছিল, নিয়োজিত ছিল, বাঙালিকে তিনি খুব ভালোবাসতেন। দেখেন, ইতিহাসের বিরাট ঘটনা আমরা জানি। প্রধানমন্ত্রী হিসেবে ওনার যখন অসুস্থ হন গলব্লাডারের, তখন উনি আমার এক নিকট আত্মীয়কে বলেছিলেন যে আমি মৃত্যুকে কোনোদিন পরোয়া করি নাই। কথাটা লক্ষ্য করবেন। এখন কিছুটা দিন থাকতে চাই, বাঙালিদের এই ভালো লাগে। এই রকম মহব্বত, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, ওই রকম একটা বিশাল উদার হৃদয়ের মানুষ, নেতা আর পৃথিবীতে আর কোনোদিন হয়েছে? তো এই বঙ্গবন্ধুর যে বিভিন্ন দিক ছিল, এটা মূলে ছিল তার ভালোবাসা,
তার একাগ্রতা, তার ঈমান এবং তার সর্বস্ব ত্যাগ করার মতো এরকম একটা মনের জোর, এবং সেই জোরের কারণেই তিনি নরমাল ওয়েতে এই সমস্ত বিরাট দুই মুক্তিযোদ্ধার সামনে, সত্যি আমার কথা বলতে লজ্জা লাগে, কিন্তু যে সামান্য স্নিপেটস আমি দেখেছি, নরমাল ওয়েতে যখন ব্রিটিশ মন্ত্রী তাকে জিজ্ঞাসা করলো ক্ল্যারিজেসে, when should we recognize বাংলাদেশ, তিনি পাইপের ধোঁয়া ছেড়ে বললেন নাও। সমস্তটা ঘর মনে হচ্ছিল প্রকম্পিত হচ্ছে। আর কোনোদিন কোন বাংলার নেতা এইভাবে বলতে পারবেন না। আপনাদের একটা কথা বুঝতে হবে যে ডিজোয়ার তখনও ইংল্যান্ড বাংলাদেশকে রেকগনাইজ করে নাই, তারপরেও চেকার্স থেকে দৌড়ে এসে ডাউনিং স্ট্রিটে দরজা খুলে রিসিভ করেছেন এডওয়ার্ড হিল। দিস ইজ নট মাই ভার্সন, দিস ইজ হিস্ট্রি। এবং লিডার অফ দ্য অপোজিশন তিনি ছিলেন লন্ডনের বাইরে, পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি একটা বিশেষ অনুরোধ করেন, আমি জানি না, আই এম নট মেকিং এনি কমেন্টস, যে সেইটার কারণেই কিনা যে বঙ্গবন্ধু একটা রাত উদযাপন করে তারপরের দিন ঢাকার দিকে রওনা দেন, যে আমি ঢাকা বাইরে, আমাকে একটু সময় দিবেন ওনার এবং রাত 9টার পরে he called on Bangabandhu at Claridges, president of a country which was not recognized at that time by England. But এর থেকে আর বড় কি রেকগনিশন? দিস ইজ হোয়াট ইজ পিপলস রেকগনিশন। সো এই যে বঙ্গবন্ধু যেটা শুধু দেশের ভিতরে, এই যে দুই মুক্তিযোদ্ধা, তারা তখন অপেক্ষাকৃত ভাবে অনেক অনেক তরুণ ছিলেন, ওনারা তো এক মিনিটও বোধহয় চিন্তা করেন নাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে, যা কিছু তা। এখন অনেকে যখন বলেন আমাকে মাফ করবেন 9 মাস, ডিড এনিবডি নো? Did Colonel Zafar Imam know? Did Shamsher Bhai know? Did we know that we shall become 9 months? It could have dragged on for 9 years. তো এই যে একটা বিরাট অজানার দিকে নিজেকে নিক্ষেপ করার মতো শক্তি, সাহস দিয়ে, মনোবল নিয়ে এইটা সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আমাদের একটা স্বস্তি শুধু নয়, আমাদের একটা ঠিকানা, আমাদের একটা আদর্শ, আমাদের একটা আইডেন্টিটি সঠিকভাবে নির্মাণ করেছেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, ভারতের প্রতি সম্পূর্ণ কৃতজ্ঞতা অবশ্যই থাকবে। ভারতের অনেক সৈন্য আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করেছেন, তারাও তাদের প্রাণ নাশ হয়েছে। তারপরে বঙ্গবন্ধু দিল্লিতে নেমে বললেন যে অবশ্যই মিসেস গান্ধী আপনি আমার দেশে আসবেন, তা আমি চাই আমার সৈনিকরা আপনাকে যেন গার্ড অফ অনার দেয়। এবং মিসেস গান্ধী অলসো হ্যাড দ্যাট ভিশন। Her troops were taken away. These are matters of facts and records. So বঙ্গবন্ধু প্রতিটা মুহূর্তে শুধু দেশ নয়, যে ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যান ইজ টুয়ার্ডস নান। উনি কনফারেন্সে গেছেন, উনি ওআইসি সম্মেলনে গেছেন, উনি দেশ গড়ার কাজে আন্দ্রে মালরুকে বলেছেন যে চীনের যে ভূমিকায় থাকুক না কেন, যেহেতু তোমার সাথে মাও সে তুংয়ের ভালো খাতির, প্লিজ ট্রাই টু make a bridge between our two countries. Because Bangabandhu visited China 1950, এখন সেই বইও বেরিয়ে এসছে, নয়া চীন দেখে আসছে। সেই যে একটা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বঙ্গবন্ধু এবং দেশকে তুলে ধরার যে চিন্তা ধারণা, অসম্ভবকে সম্ভব আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা করতে পেরেছি। তার কন্যা বাংলার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কি মাত্র 1 বছরেরও আগে যেসব শুনছিলাম প্যান্ডেমিক সম্বন্ধে, আর আজকের বাংলাদেশ দেখেন, চিন্তা করেন, ইন্ডিকেটরসে পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার সার্টিফিকেট আমাদের প্রয়োজন নাই, যখন বলে যে আগে আমরা বাংলাদেশ তো হই, এর থেকে আর কত অর্জন। যারা তখন আমাদেরকে বলতো যে তোমাদের তো এত ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, তোমরা তো হাত ভিক্ষা করবো, অথচ সেই 7.5 কোটির দেশ আজকে 17 কোটি, হয়তো অনেকে 18 কোটিও বলেন, তারপরে তো আমরা সারপ্লাস। তো নানাবিধ যেগুলো করতে পেরেছি বিকজ আমাদের একটা স্বাধীন সত্তা, চেতনা বলেন, সত্তা বলেন, যেটা আমরা বারবার বলি, এটা উদ্বুদ্ধ বঙ্গবন্ধুর ত্যাগ এবং মহিমার দিয়ে। অনেক ধন্যবাদ আপনার কাছে, আবারও আসবো। জনাব কর্নেল জাফর ইমাম বীর বিক্রম, জনাব আবুল হাসান চৌধুরীও বলছেন যে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র গণমানুষের সমর্থন পেয়েছিলেন বঙ্গবন্ধু। কি বলবেন আপনি? আবার আপনাকে ধন্যবাদ। আবুল হাসান ভাই খুব সুন্দরভাবে বলেছেন, উনি নিকট থেকে ইতিহাস দেখেছেন, ওনাকে দেখেছেন, সুন্দরভাবে ওনার বক্তব্যটা উনি তুলে ধরেছেন। আমি ওনার সাথে একমত হয়ে শুধু এটাই বলবো, বঙ্গবন্ধুর যে নেতৃত্ব, আমি এটাকে বলবো একটা গড গিফটেড। আমাকে জিজ্ঞাসা করেন আমাদের কাজী নজরুল ইসলাম কবি হয়েছেন, রবীন্দ্রনাথের সাথে কন্টেস্ট ছিল, আমরা বলি যে কাজী নজরুল ইসলামের
ইভেন রবীন্দ্রনাথেরও, এটা গড গিফটেড। নজরুল ইসলাম তো ক্লাস 8 পাস বা ম্যাট্রিক ফেল ছিলেন, এত ভালো বাংলা, এত ভালো কবিতা উনি কি করে লিখেন। যাই হোক, এটা এই জন্য প্রেক্ষাপটটা বললাম, বঙ্গবন্ধু তার নেতৃত্ব, তার যে সাংগঠনিক ক্যাপাসিটি, সবাইকে একতাবদ্ধ করার যে ক্যারিজমা, এটা কিন্তু বলতে হবে গড গিফটেড। এবং সেটা আমরা দেখেছি উনি যখন ভারতে ছিলেন, উনি সৌহার্দের সংস্পর্শে আসলেন, উনি শেরে বাংলার সংস্পর্শে আসলেন, এবং উনি ছাত্র নেতা। আমি আমার বাবা থেকে শুনেছি, আমার বাবা বঙ্গবন্ধুর সাথে ছিলেন বেকার হোস্টেলে, ইসলামী কলেজে পড়তেন। ওনার থেকে আমরা ছাত্র জীবন অনেক গল্প শুনেছি। তার সর্বর্ণ হচ্ছে যে বঙ্গবন্ধু ক্যারিজমা এই ধরনের আছে যে উনি যখন কাউকে কিছু বলতেন, একটা ছাত্র সমাজকে বা আগত কাউকে যখন উনি বক্তব্য রাখতেন, তারা মুগ্ধ হয়ে যেত। তাদের পাল্টা জিজ্ঞাসার কোনো আর বিষয় থাকতো না। বঙ্গবন্ধু তখন ক্যালকাটা যারা আমাদের এই অঞ্চল থেকে যেত পড়াশোনা করার জন্য বেড়াইতে, বঙ্গবন্ধু তার নিজের রুম ছেড়ে দিতেন, নিজের চাদর নিজের বালিশ দিয়ে দিতেন সবার জন্য, নিজে হয়তো আরেক রুমে গিয়ে থাকতেন। এমন গল্প আমরা শুনেছি যে সেখানে উনি যে নেতৃত্ব দিয়েছিলেন। এবং সর্বশেষ রায়টের সময়, রায়টের সময় আমার ফাদার মুখে শোনা কথা, ওনার সাথে ছিলেন সহকর্মী হিসাবে। তেমন আর ভূমিকা সাম্প্রদায়িক রাজনীতি যে উনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তার ধারাবাহিকতায় আজকে আমরা একটা পর্যায়ে এসেছি। তার বঙ্গবন্ধু সুন্দর কন্যা হয়তো সেটাকে সেই ধারাবাহিকতা ফলো করছেন। এমনকি আমরা বাংলাদেশে দেখেছি ভাষা নিয়ে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। মার্চেই তারা এই বক্তব্য বলেছিলেন যে আমি আমার অধীনে, আমার সংগঠনে এবং আমার অন্যান্য সংগঠনে যারা এই এত বছরে আমি 32 জন সাধারণ সম্পাদক দেখেছি আমার নেতৃত্বে কাজ করছে, কিন্তু বঙ্গবন্ধুর মতো সাধারণ সম্পাদক দক্ষ সাধারণ সম্পাদক সংগঠন আমি দেখিনি। আসলে তাই, কারণ বঙ্গবন্ধুর নেতৃত্বটা এখানে বলতে গেলে তো অনেক কাহিনী বড়, বঙ্গবন্ধুর নেতৃত্বটা এখানে বড় ব্যাপার। ওনাকে আমরা পরবর্তী দেখেছি 54 ইলেকশনে দেখেছি, তারপরে পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি বহিষ্কার হলেন, অনেক কাহিনী, 13 বছর জেল কেটেছেন। কিন্তু ওনার হৃদয়টা ছিল পুরো বাংলাদেশের জন্য উৎসর্গিত ছিল। আমাদের এই ছাত্র ইভেন রক্ষীবাড়ি যখন ছাত্রদের মুজিব বাহিনীর জাসদের এদের সাথে যখন ক্ল্যাশ হইতো, অনেকে আছে যখন থেকে ঢাকা আসতে পারতেছে না, 30 থেকে রাস্তায় রক্ষী বাহিনী আছে, তারপর রক্ষী বাহিনী অনেকে অ্যারেস্ট করেছে। তখন বঙ্গবন্ধু তোফায়েলকে ডেকে বলতেন, এরা যখন যাই বলতো বঙ্গবন্ধু আমরা তো মুখ করতে পারছি না, নির্যাতিত হচ্ছি। অথচ ওনার বিরুদ্ধে কিন্তু ওরা কিন্তু স্লোগান দিচ্ছিল বাংলার শেখ মুজিবুর রহমান সায়েন্স ইনস্টিটিউটে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছিল 74 সালে। আমি তখন প্রবেশ মার্শাল, বাংলাদেশ আর্মির তখন প্রবেশ মার্শাল, আমার নিজের কানে শোনা বাংলার মানুষের, তাই সেখানে উনিও জানতেন। তারপর উনি তোফায়েল ডেকে বলতেন এর দায়ীদেরকে তারা যেমন করতে পারেনি, ওরা বলতে কোনো হিংসা বিদ্বেষ, ওর দলের কোনো এই দল করে ওই দল করে এই জন্য হিংসাতে তার বাঁকা চোখে দেখতো, এই ধরনের মানুষের ছিল না বিধায় আপনি এটা আপনি দেখবেন স্বাধীনতা যুদ্ধ কিন্তু সবাই এই বললাম একটা দল ছাড়া, বিপদগামী ছাড়া সবাই কিন্তু ওনার নেতৃত্বে ভাষণ দিয়ে নির্বাচন সবাই একতাবদ্ধ হয়ে সেদিন রয়েছিল। আজকে তাই বলবো আমরা যে বঙ্গবন্ধু যে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে জাতিকে প্রস্তুত করেছিলেন, এটা তার ক্যারিজমা। জাতি কি করে প্রস্তুত হল? নির্বিশেষে সবাই একতা কি করে দেবেন? কারণ উনি তুলে ধরেছিলেন আমরা পাকিস্তানে যেটা বসে বসে দেখেছি, পাকিস্তান আর্মিতে আমাদের বাঘা চোখে দেখতো, বাঘা চোখে দেখতো আমার বাঙালি অফিসার, এবং সেই জন্য আমাদেরকে সবসময় অধিকার বঞ্চিত রাখতো এবং নানা ধরনের হয়রানি করতো। এবং সেই ইতিহাস বলতে গেলে খারিয়াতে ক্যান্টনমেন্টে আমি দেখেছি বাঙালিদের সাথে কি হয়েছে, অনেক ইতিহাস, কিন্তু আমরা আপোষ করি না। বঙ্গবন্ধু আর্মির মধ্যে একটা নতুন প্রেরণা দিয়েছিল 7 মার্চের ভাষণের মাধ্যমে। তার আগে থেকে যখন উনি 16 মার্চে সম্ভবত উনি যখন কালো পতাকা নিয়ে এখানে সাথে দেখা করতে গিয়েছিল, উনি জানতেন তাহলে মার্চ মাসে যে নাটকটা 25 মার্চ রাত পর্যন্ত সার্চ লাইট অপারেশন পর্যন্ত এটা নাটক ছিল, এবং সে শুধু বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন। তার জন্য বঙ্গবন্ধু ওখানে যখন বাসা বাসভবনে যখন গিয়েছিলেন তাজউদ্দিন এবং অন্যান্য লিডার আপনার স্বাধীনতা ঘোষণা করেন, লিখে দিয়েছেন সাইন করেন, উনি করেন নাই।
এত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন দূরদর্শিতা সম্পন্ন ছিলেন। উনি ঠান্ডা মাথায় জাতীয় উনি জানতেন এইটার আজকে যে আমি সংগ্রাম করতেছি, 70 নির্বাচনে যে আমি ম্যান্ডেট পেয়েছি, এটার পরে পরিণতি হচ্ছে যুদ্ধ। যুদ্ধ ছাড়া এদের এখন ক্ষমতা দেবে না, আর আমি ক্ষমতা পাবো না, আমি ক্ষমতা লুনিয়ে উঠেছিলেন না। উনি ওয়েট করেছেন, অপেক্ষা করেছেন, উনিও এখানে সময় গ্রহণ করছিলেন আর উনি সময় গ্রহণ করছিলেন। এই যে দূরদর্শিতা, এটা মূল্যায়ন করতে হবে। এটা গবেষণা এখনো হয় নাই। 7 মার্চের ভাষণ এক্সটেন্ড করে দিয়েছেন, সেখানে তো সবকিছু আছে। খালি যুদ্ধ থেকে নিয়ে, ঘোষণা থেকে নিয়ে, এমন কোনো বিষয় নয় যুদ্ধ থেকে নিয়ে এমন কোনো বিষয় উনি বাদ দিয়েছেন। এই জন্য বলি গড গিফটেড এই ভাষণ, কারণ লিখিত ভাষণ ছিল না। আজকে সেই নাটকে আমরা হারিয়েছি। আচ্ছা দেখেন, আমাদের স্কুল কলেজে ছাত্র ছাত্রী যারা এখন কিশোর আছে, যুবক আছে, ছেলে মেয়েরা, শিশুরা, এদেরকে উনি ভালোবাসতেন। উনি একটা কোমল হৃদয়ের অধিকারী একটা মানুষ ছিলেন। ওনার হৃদয় ছিল একটা ফুলের মতন পবিত্র। উনি যার জন্য যা পরিস্থিতি 1974 সালে উনি এই শিশু আইন করেছিলেন, উপলব্ধি করেছিলেন শিশুরা ছাড়া আমাদের প্রজন্ম যদি আমরা তৈরি না করে দিতে পারি, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চেতনাকে সম্মত রাখতে পারবে না। করতে হলে এরা সুদক্ষ জাতি এবং তাদের নাগরিক হতে হবে, তাদের নাগরিক হতে হবে সুশিক্ষিত এবং চেতনা উদ্বুদ্ধ। সেই উপলব্ধিতে উনি এটা করেছিলেন। সেই ভাবধারাকে সমুন্নত রাখার জন্য, সেই ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনা 1913 সালে 2013 সালে আপডেট করলেন আইনটাকে। এতে তার ওনার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু নাতি সায়েম নওয়াজের আজকে উপদেষ্টা হয়েছিলেন সার্বিক এটা তথ্য প্রদান করার জন্য। এই যে আজকে সচিব, মুখ্য সচিবকে নেতৃত্বে একটা কমিটি গঠন করেছেন শিশুদের পুনর্বাসনের জন্য। এটা আজকে শেখ হাসিনা আপডেট করে ওইটা ফলো করতেছেন দেশের বৃহত্তম স্বার্থে বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়নের জন্য। কিন্তু এটা করে 1974 সালে করে গেছে। আজকে এগুলো মূল্যায়ন করতে হবে, শিশুরা বুঝতে হবে আমাদের স্বাধীনতার চেতনা যদি আমরা সমুন্নত রাখতে পারি, আমরা যদি দেশকে ভালোবাসি, আমরা যদি শত্রুকে যদি না চিনি, শত্রু বলতে আমি কোনো ব্যক্তি বিশেষ বলছি না, যারা স্বাধীনতার মানে না, গন্ডগোলের গোসল করে, যারা স্বাধীন দেশকে স্বীকার করে না, সে যে দলে করুক না, দেশকে স্বীকার করতে হবে। 71-এর যুদ্ধকে আমাদের মুক্তিযুদ্ধ বলতে হবে। সেই এখন যাদের মধ্যে সেই ঘাটতি আছে, তাদেরকে এখনো কি আমাদের আশঙ্কা নাই তারা আবার মাথা ছাড়ার বিরুদ্ধে? আশঙ্কা এখনো আছে। তাই তাদেরকে চিহ্নিত করতে হবে যদি দেশকে বাঁচাতে হয়। কারণ একদিন সারা জীবন তো হয়ে যাবে। একদিন যদি আমরা এই ব্যাপারে যদি পদক্ষেপ না নিতে পারি, আমরা তাহলে কি হবে? বাংলাদেশ আবার একটা বিপর্যয়ের সম্মুখীন হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার প্রস্তুত হবে অনেকের কাছে। এগুলো অনেকে অপেক্ষায় আছে। আমরা দেখেছি ইন্ডিয়ার স্বাধীনতার পরে যখন বাংলাদেশে আমার 3.5 লাখ বাঙালি ওয়েস্ট পাকিস্তানে আছে, তৎকালীন ওয়েস্ট পাকিস্তানে, এবং ইস্ট পাকিস্তানে ফিরে আনতে পারে তৎকালীন আমাদের বাংলাদেশে। তখন শেখ মুজিব বলেছিলেন, বঙ্গবন্ধু বলেছিলেন যে আমাদের 93,000 যুদ্ধবন্দী, তারপরে 53 আর্মি এবং বাকিটা সিভিলিয়ান তাদের। তো এই টোটাল এটাকে বার্গেন করার জন্য ইন্দিরা গান্ধী, তারপর আপনার রাশিয়ান গভর্নমেন্ট সবাই এটা পক্ষে এদেরকে দিয়ে দাও, ওদের তোমার 3.5 লাখ নিয়ে আসো। এবং ইন্দিরা গান্ধী সেদিন তার সিয়ালকোট সেক্টরে যেগুলো দখল করেছিল পাকিস্তান ভূখণ্ড, সেটা ছাড় দিতে হয়েছিল। ভুট্টো তার মেয়েকে নিয়ে গিয়েছিল সফরে, ইন্ডিয়ান সফরে। বঙ্গবন্ধু দেশের বৃহত্তম স্বার্থে সেদিন মানে তার মতামত দিয়েছিলেন, বৃহত্তম স্বার্থে দেশকে করতে হবে। দেশকে করতে হলে আমরা সবাইকে এক রাখতে হবে। আমাদের মধ্যে বিবাদ যেন না থাকে, দুদিন যেন না থাকে। আজকে সেই আদর্শে কি আমরা অনেকে আছি? আজকে যে প্রশ্ন আছে, থাকবে, এবং এগুলো সমাধানও করতে বক্তৃতা আমরা দিয়ে যদি সমাপ্ত করে ফেলি সবকিছু, তাহলে বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো দেশের ভবিষ্যৎ তো চিন্তা করতে হবে। 10 বছর পর কি হবে, 20 বছর কি হবে? যেমন অনেকে বলে খন্দকার সাহেব লিখে গেছেন আমার বইতে, বঙ্গবন্ধু পালিয়ে যাওয়া উচিত ছিল। আরে ভাই, বঙ্গবন্ধু পালিয়ে গেলে আমি আমাকে প্রশ্ন করেছিলাম, স্যার আমি বঙ্গবন্ধু পালিয়ে গেছি তো আপনি একটা কমোডো এয়ার কমোডো ভাইস প্রেসিডেন্ট ভাইস মার্শাল, হাউ কুড ইউ সে দিস? একটা উনি পালিয়ে যেত, উনি পালিয়ে গেলে তো উনি বিচ্ছিন্নবাদী বলতো পুরো বিশ্বে তখন প্রশ্নবিদ্ধ হয়েছে পাকিস্তানের পাকিস্তান যে সোচ্চার কণ্ঠে আওয়াজ দিয়েছিল, এটা ভারত, এটা মুক্তিযুদ্ধ না, এখানে ভারত পেছন থেকে এদের সহযোগিতা করতেছে, আবার এটা একটা বিচ্ছিন্নবাদী আরেকটা তারা অপবাদ দিত, এটা বিচ্ছিন্নবাদী একটা অপপ্রয়াস তাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু এই যে দূরদর্শিতা, এটা গবেষণা করতে হবে। বঙ্গবন্ধু সেদিন
উনি রাজি হন নাই, তাজউদ্দিনকে লিখে দেন নাই, শুধু সেদিন ম্যাডামকে জাতির মাতা ওকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি বলবো, তোমার মহামুদ্দে যা আসে তাই বলে দিই। সেদিন সকালে আমেরিকান এম্বাসেডর তাকে থ্রেট দিয়েছিল তুমি রেস কোর্স পড়ার উল্টা সিধা কথা বলো, তার রেস কোর্স তামা করে ফেলবে। এবং খাদেম হোসেন রাজা এরকম করছিলেন, একই হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু সন্ধ্যায় যখন বিশ্বাস হয়ে গেল, খাদেম হোসেন রাজা একটা মেসেজ পাঠিয়েছিল আর্মিতে, আর্মি হেডকোয়ার্টারে পাকিস্তানে ইসলামাবাদে, এই বলে যে বঙ্গবন্ধু আসলে শেখ মুজিব আসলে স্বাধীনতা ঘোষণা দিয়ে গেছেন। শুধু তাই নয়, উনি এটার মধ্যে যুদ্ধ একটা অনিবার্য তার আওয়াজ দিয়ে গেছেন। সেই জন্য তো 25 মার্চ রাতে যখন খান দেশ ছেড়ে চলে যায়, আবার তখন ইস্ট পাকিস্তান ছেড়ে যখন রাতে চলে যাচ্ছিল, সার্চলাইট অপারেশনের নির্দেশ দিয়ে তামা করে ফেলো, সেখানে তিনি 3টা নির্দেশ দিয়েছিলেন। প্রথম হচ্ছে যুদ্ধ যদি হয়, এখন তো তারা সাধারণ মানুষকে যে বঙ্গবন্ধু এক করেছেন, তারা ব্যারিকেড যুদ্ধ হবে, আমাদের ট্যাঙ্কের সামনে তারা বাঁশ নিয়ে দা নিয়ে আসবে, সেটা তোমাদের মোকাবিলা করতে অসুবিধা হবে। কিন্তু অসুবিধা হবে, দেখেন এখানে এটা বুঝছে এবং সেটা বঙ্গবন্ধু জানতেন, অসুবিধা হবে যদি ব্যাঙ্গল রেজিমেন্ট যারা আছে, ইতিহাস যারা আছে, পুলিশ যারা আছে, মুজাহিদ যারা আছে, এই পেট্রোল আমাদের টাকা খেয়ে ট্রেনিং নিয়েছে, তো এদেরকে আগে আঘাত করবে, আঘাত করে হিন্দু সমাজকে, জগন্নাথ ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলে এবং হিন্দু পাড়াগুলোতে অ্যাটাক করবে। জি, জনাব জাফর ইমাম বীর বিক্রম, আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি আবার আপনার কাছে আসব। আপনার কথা সূত্র ধরে আমরা একটু জনাব শমশের মবিন চৌধুরী বীর বিক্রমের কাছে শুনি। বঙ্গবন্ধু জাতিকে প্রস্তুত করেছিলেন, জনাব শমশের মবিন চৌধুরী বীর বিক্রম। আমি অন্য দুজন বিজ্ঞ আলোচকদের সূত্র ধরে কয়েকটি জিনিস বলতে চাই। প্রথম জাফর ইমাম যে কথা বলছে যে বঙ্গবন্ধু একজন অত্যন্ত প্রজ্ঞাময় রাজনীতিবিদ, তিনি 7 মার্চে বাঙালি জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুতির কথা বলেছেন, সংগ্রাম হবে, স্বাধীনতা সংগ্রাম বলেছেন, কিন্তু উনি একই সাথে বিচ্ছিন্নবাদী হিসাবে উনি শনাক্ত করতে চান। সেটাই কিন্তু ওনার রাজনীতির যে প্রজ্ঞার পরিচয়, যে উনি কিন্তু তখন পাকিস্তানের বলতে গেলে বিশাল একটা ম্যান্ডেট নিয়ে উনি পাকিস্তানের রাষ্ট্র পরিচালনা করার কথা পাকিস্তানের আইন অনুযায়ী, কিন্তু আমি বিচ্ছিন্নবাদী হতে চাই, আমি হতে চাই সংগ্রামী নেতা। এটা হলো বঙ্গবন্ধুর একটা বিরাট রাজনীতির প্রজ্ঞার পরিচয়। দ্বিতীয়ত, যেটা আবুল হাসান চৌধুরী বললেন, উনি বাংলাদেশের মানুষের জন্য ভালোবাসা, সেই ভালোবাসার পরিচয় উনি এই 1971 মার্চ মাসে যখন কথিত সংলাপ বা আলাপ আলোচনা চলছিল ইয়াহিয়া খানের সাথে বঙ্গবন্ধু, এই যে পাকিস্তান সেনাবাহিনীর হাতে যে বাঙালি তখন হতাহত হয়েছিল, সে কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের সকল প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলিত। তো বঙ্গবন্ধু যখন গভর্নমেন্ট হাউস, তখন গভর্নমেন্ট হাউস বলা হতো এখন যেটা বঙ্গভবন, সেখানে যখন ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠকে বসতে যান, তার গাড়িতে কিন্তু কালো পতাকা ছিল, জাফর ইমাম এটা উল্লেখ করেছে। কালো পতাকা কিন্তু প্রতীকী হিসাবে এনে গিয়েছে। উনি ইচ্ছে করলে আওয়ামী লীগের পতাকা রাখতে পারতেন, উনি চলে পাকিস্তানের পতাকা রাখতে পারতেন, কিন্তু উনি নির্বাচিত হয়েছেন পাকিস্তান রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু ওনার কালো পতাকা ওনার গাড়িতে থাকার মানে প্রতীকী যে একটা নিদর্শন, যে আমার মানুষ যদি হত্যা করেছ, তাদের দুঃখে কষ্টের সাথে আমি জড়িত, এবং তারা আমার আহ্বানে সারা পূর্ব পাকিস্তানে যখন কালা পতাকা উত্তোলিত, আমার গাড়িতে তো কালা পতাকা থাকতো। এটা হলো বাংলাদেশের মানুষের সাথে ওনার যে সরাসরি যে একটা সংস্পর্শ, সেটার পরিচয়। তৃতীয়, ভালোবাসার কথা আবুল হাসান চৌধুরী বলেছেন। যখন যুক্তরাষ্ট্রের সেই অত্যন্ত খ্যাতমান সাংবাদিক ডেভিড ফ্রস্ট ওনাকে জিজ্ঞেস করেছিল একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে, এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, যে হোয়াট ইজ ইউর গ্রেটেস্ট স্ট্রেংথ, বঙ্গবন্ধু বলেছিলেন আই লাভ মাই পিপল। তখন ডেভিড ফ্রস্ট জিজ্ঞেস করেছেন হোয়াট ইজ ইউর গ্রেটেস্ট উইকনেস, উনি বলেছিলেন আই লাভ দেম টু মাচ। অর্থাৎ আমি তাদেরকে এত ভালোবাসি, তারা অন্যায় করলেও আমি তাদেরকে কিভাবে শাস্তি দিবে আমাকে চিন্তা করতে হয়, কারণ আমার আহ্বানে তারা কিন্তু প্রাণ ত্যাগ দিয়েছিল, তারা প্রাণ বিসর্জন করেছিল, অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করেছে। এই যে বঙ্গবন্ধুর যে নানাবিধ
যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, এটা কিন্তু সারা জীবন তার রাজনৈতিক জীবনের সঙ্গে এটা সরাসরি জড়িত হয়। উনি দিল্লি থেকে কলকাতায় এসেছেন সেই 1940 দশকের সময়। তো ওনার হাতে ট্রেনের টিকিটের পয়সা নেই। উনি এমন একটা টিকিট করলেন যে একদম থার্ড ক্লাসে চড়ে বাথরুমে বসে সে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত আসলেন। তো ওরা আরাম বা বিলাসিতা ওনার জন্য কোনো বড় জিনিস ছিল না। সাধারণ জীবনযাপন করবো যেভাবে বাংলার মানুষ যেভাবে সাধারণ জীবনযাপন করবে, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে চাহিদা, সেটার সঙ্গে আমি নিজেকে সংস্পর্শ করতে চাই, সেটাই ছিল বঙ্গবন্ধুর একটা বিরাট একটা বৈশিষ্ট্য। এবং যখন আবুল হাসান চৌধুরী ওনার লন্ডনে যে বঙ্গবন্ধু যে পাকিস্তান থেকে ফেরত আসার পথে লন্ডনে অবস্থান করছিলেন, উনি এডওয়ার্ড হিথকে বললেন, জিজ্ঞেস করলেন এডওয়ার্ড হিথ, তোমরা কখন আমাদের স্বীকৃতি চাও? উনি বলেছিলেন নাও। নাও অর্থাৎ আমরা তো স্বাধীন হয়ে গেছি, রাষ্ট্র তো আমরা হয়ে গেছি, তোমরা কেন স্বীকৃতি দিবে না? এই যে বলার সাহসটা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে, এই বলার সাহসটা শুধু বঙ্গবন্ধুরই ছিল। বঙ্গবন্ধু কিন্তু রেটরিকে বিশ্বাস করতেন। উনি বিশ্বাস করতেন যেটাকে বলা হয় কনভেনশনাল পলিটিক্স, যে আমি মানুষের, জনগণের ম্যান্ডেট নিয়ে আমি দাঁড়াবো। একটা ঘটনা আমি যেটা সরাসরি শুনি, কারণ জনাব তাজউদ্দিনের মেয়ে আমার প্রতিবেশী ঢাকায়, তাদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। উনি বলেছিলেন যখন বঙ্গবন্ধু কাপাসিয়া উপজেলা এখন একটা বড় সমাবেশে উনি ভাষণ দিবেন 1971 নির্বাচনের আগে 1970 নির্বাচনের ঠিক আগে, তখন গাড়ি করে উনি ঢাকা থেকে হয়তো কাপাসিয়া যেতে পারেন। বঙ্গবন্ধু বললেন না, আমি চট্টগ্রাম থেকে লঞ্চে করে কাপাসিয়া যাবো শীতলক্ষা নদীর উপর। নদীর দুই পারে হাজার হাজার লোক যে থাকবে তাদেরকে আমি তখন কথা বলে বলে, অর্থাৎ আমার এই যাত্রা শুধু কাপাসিয়া না, নারায়ণগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া পর্যন্ত শীতলক্ষা নদীর দুই পারে মানুষ আসবে আমার কথা শুনতে। তাদেরকে আমি বাণী দিব, তাদেরকে বাণী দিব যে আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের শুধু নেতা নয়, আমি তোমাদের ভাই। প্রত্যেকটি ভাষণে আপনি খেয়াল করবেন বঙ্গবন্ধু বলতেন ভাইয়েরা আমার, অর্থাৎ সকলে ওনার ভাই। উনি ভাই বলেন, উনি ওনাদের শুধু নেতা হিসাবে না, উনি ভাই হিসেবে তোমাদের জন্য, ভাইয়ের জন্য আমি তোমাদের সাথে দাঁড়িয়েছি। এবং এই কথাগুলো ওনার আরেকটি রাজনৈতিক প্রজ্ঞার কথা আমি বলি। 1971 সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে দুজন কাশ্মীরি বিচ্ছিন্নবাদী ভারতীয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা বিমান ছিনতাই করে লাহোর বিমানবন্দরে তারা অবতরণ করে। জুলফিকার আলী ভুট্টো, তখন পিপিপির নেতা, তিনি লাহোর বিমানবন্দরে গিয়ে এই ছিনতাইকারীদের বলেন ওরা পাকিস্তানের হিরো, ওদেরকে আমরা অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু কি বললেন? বঙ্গবন্ধু বললেন আমি এই ঘটনার পেছনে কোন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে তারা নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করতে বিলম্বিত করতে পারে। দেখেন তার প্রজ্ঞার পরিচয়, দেখেন ঘটনা ঘটেছে কিন্তু লাহোরে। জুলফিকার আলী ভুট্টো বলছেন এরা পাকিস্তানের নায়ক, বঙ্গবন্ধু বলছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে তারা আমাদের যে নির্বাচিত গণপ্রতিনিধি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য তারা একটা ওসিলা হিসেবে ব্যবহার করতে পারে। এটা হলো ওনার যে জনগণের সঙ্গে যেন সম্পৃক্ততা, জনগণের চিন্তা চেতনার সঙ্গে যে উনি বুঝতে পারতেন, এটা একটা বিরাট পরিচয়। ধাপে ধাপে কথা বলতে গেলে সারা রাত কথা বলা যাবে। আপনারা এই আজকের অনুষ্ঠানটা 1 ঘন্টা দীর্ঘায়িত করেছে। 1 ঘন্টা কেন, 1 বছর কথা বলে বঙ্গবন্ধুর সম্বন্ধে হয়তো যথেষ্ট কথা বলা যায় না। তবে একটাই আমাদের মনে রাখতে হবে যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু এখন কর্ণধার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর লক্ষ্য গণতন্ত্র, বাক স্বাধীনতা, যে বৈষম্যহীন একটা সমাজ, যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, যে আমরা গরিব এবং যেমন ধনীদের মধ্যে তেমন বৈষম্য করবে না। বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে, অনেক ধরনের উন্নয়নের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি, অর্থ সামাজিক ক্ষেত্রে আমরা অনেক দেশকে ছাড়িয়ে গেছি। কিন্তু একদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমি জানি বিশ্বাস করি যে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনা তার মাথায় রয়েছে যে ধনী এবং গরিব বলতে কোনো জিনিস সকলেই বাংলাদেশি, তাদের মধ্যে কোনো বৈষম্য যেন না ঘটে। অর্থাৎ সকলকে নিয়ে আমাদের যে উন্নয়ন হচ্ছে যাতে বাংলাদেশের প্রতিটি মানুষকে যেন স্পর্শ করে, সেটাই লক্ষ্য রাখতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি বিশ্বাস করি
শেখ হাসিনা সেদিকে লক্ষ্য রেখেছেন। কারণ তাহলেই বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা আমরা প্রতিষ্ঠিত করতে পারব। জি, আমি আপনার কাছে আবার আসবো আশা রাখছি। জনাব আবুল হাসান চৌধুরী, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা এদেশের মানুষের স্বার্থ আদায়ে বেশ সহজ করে দিয়েছিল, মানে এদেশে মানুষ অধিকার পেয়েছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞার কারণে। কি বলবেন আপনি? এত অল্প সময়ের ভিতরে সেই সময়কার পৃথিবী, অসুবিধাটা হচ্ছে কি, যেটা আমার জন্য আমার দুই অগ্রজ বীর মুক্তিযোদ্ধা জাফর ইমাম এবং বীর মুক্তিযোদ্ধা শেরু ভাই, ওনারা ভালোভাবেই এটা অনুধাবন করতে পারছেন, কিন্তু এই প্রজন্ম বুঝতে পারছে না যে আজকের পৃথিবী আর তখনকার পৃথিবী সম্পূর্ণ ভিন্ন ছিল। ফার্স্টলি, আজকে এই মুহূর্তে আমরা যে কথা বলছি সেটা সমস্ত পৃথিবী থেকে দেখা যাচ্ছে। দ্যাট ওয়াজ নট এ ডিজিটাল ওয়ার্ল্ড। যে মুহূর্তে পাকিস্তান হানাদার বাহিনী আক্রমণ করে, তারপরের দিন পত্রপত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্ডে লন্ডনে, আপনি জানেন যে সন্ধ্যাবেলা একটা পত্রিকা বার হয়, একটা ব্যক্তির ছবি, সেটাকে বঙ্গবন্ধু, তার নিচে কি লেখা ছিল? রেজিস্ট। সো বঙ্গবন্ধু প্রতিবাদ এবং প্রতিরোধের প্রতীক হয়ে গিয়েছিলেন। এখন আপনি বলছেন যে বঙ্গবন্ধুর যে রাজনীতিক এবং অর্থনৈতিক, সেই সময় উনি তো চিন্তা ভাবনা করেছিলেন যে আমরা একা একা বেশি দূর এগিয়ে পারবো না। ইয়েস, আপনার প্রাতিষ্ঠানিক রূপ, আমি এটা বলছি না, প্রাতিষ্ঠানিক রূপ হয়তো না পরে পেয়েছে, কিন্তু এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো একত্রিত হয়ে এবং কোনো না কোনো দিন আমাদের যদি এগিয়ে যেতে হয় তাহলে এইভাবেই এগিয়ে যেতে হবে, এটাও কিন্তু বঙ্গবন্ধু চিন্তা করতে পেরেছে। এবং প্যারেড গ্রাউন্ডে যেদিন বঙ্গবন্ধু বললেন, বিশ্বকবি আজ বাঙালি আপনাকে ভুল প্রমাণ করেছে, প্রতিবাদ তো দূরে থাক, আবেগ এবং আপ্লুত এবং আনন্দের সাথে কলকাতার প্যারেড গ্রাউন্ডের মানুষ সেটাকে ধারণ করে নিয়েছিল। রবীন্দ্রনাথ আমাদের সকলেরই প্রিয়। একটা লোক কিরকম একটা হাইটে চলে যেতে পারে, যে মহব্বত এবং ভালোবাসা শ্রদ্ধা নিয়েই তিনি বঙ্গবন্ধু কবিগুরুর কথাকে বললেন, যা ভুল প্রমাণ করেছে, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছে বাঙালি করে মানুষ করণী। আজকে বাঙালি মানুষ হয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তো আমি বঙ্গবন্ধুকে, আমাদের নেতা তো অবশ্যই ঐক্যবদ্ধ করেছেন, তার বঙ্গবন্ধু না হলে আজ বাংলাদেশ হতো না, কিন্তু তিনি শুধু বাংলাদেশের সীমাবদ্ধ নন, যেখানেই যখন, এবং সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। আজকে তার ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আজকে আন্তর্জাতিক মাদার্স ডে, এটা অবশ্যই 1996 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে এই নিয়ে একটা বিশেষ উদ্যোগ নেন, এবং ওনার উদ্যোগের ফলে, ওনার তখন অত্যন্ত কর্মচঞ্চল শিক্ষামন্ত্রী আমাদের সাদেক সাহেব, উনি প্যারিস যান, মরহুম মাকফুর অনেক ইউনেস্কোতে কাজ করেন, ওনাকে সহযোগিতা করেছিলেন শেরু ভাই। ওই যে আমাদের বন্ধু রুম্মান রহিম এখন ঢাকায় থাকেন, হুমায়ুন কবির সাহেবের নাতি, যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। যাই হোক, সে যেই হোক, বাঙালিরা অবশ্যই এটা প্রথম আরম্ভ করেছিলেন 2 জন বাঙালি, একজনের নাম মিস্টার মোজাম্মেল খান কানাডার থেকে। কিন্তু একটা ব্যক্তির জন্য তো এটা সম্ভব হয় না যদি রাষ্ট্রের শক্তি। আমি যেটা বলছি যে নানা দিকে আজকে যে আমরা সুপ্রতিষ্ঠিত হতে হচ্ছি, খেলাধুলার দিকে যে যাচ্ছি, তিনি খেলাধুলার জন্য অনুপ্রাণিত করেছেন। বাংলাদেশের হকি টিম স্বাধীন হওয়ার পরে যখন ভারতে খেলতে যায়, আপনি কি চিন্তা করতে পারেন, আমাদের অনেকের বন্ধুরা খেলতে গিয়েছেন, তাদের কাছ থেকে জেনেছি, আকাশ থেকে পড়েছে, তিনি বলেছেন তোদের কাছ থেকে আমি শুনতে চাই তোরা জিতে আসবি, তোরা খেলা জিতবি। প্রত্যেককে তিনি সেই সময় 5,000 টাকা দিয়েছিলেন। কি আনন্দ উল্লাস সেই খেলোয়াড়দের ছিল। তো কোন দিক নিয়ে আমরা আলোচনা করব? একাধিক দিক নিয়ে আমি মনে করি বঙ্গবন্ধুকে নানা দিক দিয়ে আলোচনা করতে হবে, কারণ তিনি শুধু একটা বিশেষ রাজনৈতিক বলয়ের ভিতরে ছিলেন না। অবশ্যই শেরে বাংলা, অবশ্যই হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কিন্তু তাদেরকে ছাড়িয়ে সবার পরে বঙ্গবন্ধু আসলেন, এবং এই সমস্ত সংগ্রাম, সমস্ত শিক্ষা, সমস্ত কিছুকে একত্রিত করে তিনি আমাদেরকে যেটা দিয়ে গেছেন, সেটা তো অভাবনীয়, অচিন্তনীয়। আমরা অসম্ভবকে কাজী নজরুল ইসলামের ভাষায় সম্ভব করতে পেরেছি। আজকে যে জিনিস তখন আপনার প্রজ্ঞাবান, অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন অর্থনীতিবিদরা কেউ কি লিখেছেন?
কেউ কি 80s-এ লিখেছেন, কেউ কি 90s-এ লিখেছেন আজকে বাংলাদেশের যে অবস্থা, আমরা তো সেই দিকে এগিয়ে যেতে পেরেছি। তো যথার্থই যেটা শেরু ভাই বলেছেন, জাফর ইমাম ভাই বলেছেন যে তার দৃষ্টি, তার স্বপ্নকে আমাদের আস্তে আস্তে স্থিতিস্থাপক রূপে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সমৃদ্ধিশাল বাঙালি, সেটা মুষ্টিমেয় কয়েকজনের জন্য না, আপামর জনসাধারণের জন্য, যেটা নিয়ে একটু আগেই বললেন, বাঙালি হলেই তিনি ভালোবাসতেন। সবচেয়ে নিষ্ঠুরতম সত্যটা হচ্ছে তিনি কোনোদিন বুঝতে পারেন নাই যে কোনো বাঙালি, ওনার ওই সময় এডিসি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোশাররফ, আমাদের সবারই পরিচিত। উনি আমাকে নিজে বলেছেন যে আমি বারবার কাজ নামিয়ে দিতাম গাড়ি, উনি বলতেন, মোশাররফ কেন তুমি চিন্তা করো, তোমার তো কাজ নামাবার কোনো দরকার নাই, কোন বাঙালি তো আমার উপরে হাত তুলবে না। তো যাই হোক, এটাই হয়। তো বঙ্গবন্ধু আমাদের জন্য ত্যাগের একটা বিরাট উদাহরণ রেখে গেছেন, ঐক্যের উদাহরণ রেখে গেছেন। এবং আজকে যে কথা আমরা বলছি যে আমাদের ব্যবসায়িক লেনদেন সকল দেশের সাথে হবে, আমাদের রাজনৈতিক জানাশোনা হবে, আমাদের সাংস্কৃতিক বিনিময় হবে, আমরা কোনো বলয়ে যাব না। দিস ইজ অলসো বঙ্গবন্ধুস পলিসি, এবং সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এর ভিতর দিয়েই আসল সঠিকভাবে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি। জনাব কর্নেল জাফর ইমাম বীর বিক্রম, আপনার জন্য 2 মিনিট সময়। আমি আর কোনো প্রশ্ন করলাম না, আপনার শেষ কথাগুলো এই অনুষ্ঠানের জন্য শুনি। আমি আবুল হাসনাত সাহেবের সাথে একত্র ঘোষণা করে বলবো, বঙ্গবন্ধু শুধু আমাদের জাতীয় নেতা বা আমাদের স্থপতি ছিলেন না, উনি পুরো বিশ্ব দরবারে যে নেতৃস্থানীয়, তখন ম্যান্ডেলা, ফিডেল কাস্ট্রো, আরো যারা বিশ্ব নেতৃবৃন্দ ছিলেন, সেই সারি আমি মনে করি সর্বাগ্রে ছিলেন বঙ্গবন্ধু। কারণ উনি একটা দেশ দিয়ে গেছেন, একটা দেশকে স্বাধীনতা দিয়ে গিয়েছেন। ওনার একই সারির নেতা, কিন্তু ওরা কিন্তু একটা দেশকে স্বাধীন করে দিয়ে যান না। সেই তুলনায়, সেই বিবেচনায় বঙ্গবন্ধু সেদিন পুরো বিশ্ব দরবারে সমৃদ্ধ হয়েছিল। আমি শেষে এই কথাই বলবো, আজকে বঙ্গবন্ধু, আমি শামসুল চৌধুরী আমার সহযোদ্ধা, আমরা একসাথে যুদ্ধ করেছি। উনি যে রণাঙ্গনে একটা পা হারিয়েছেন বীরত্বের সাথে যুদ্ধ করে, আমরা সবাই তার নিয়ে গর্ব করি। আজকে আমরা যে মূল্যায়ন করছি বঙ্গবন্ধুকে, এটা সমুন্নত, কিন্তু সবাই এটা বুঝতে হবে উনি দেশকে এবং দেশের মানুষকে এত ভালোবাসতেন, যার জন্য প্রাণটা দিতে হয়েছে। এটাই ওনার একমাত্র দোষ, যদি বলেন ওই যেটা শামসুল চৌধুরী আমাদের এক্সপিরিয়েন্সটা ভাই সুন্দরভাবে উল্লেখ করেছেন। তাই শিশুদেরকে বলে যাবো, এবং তাদের অভিভাবক, মাতা এবং তাদের ভাই বোন, কিশোরী, যুবক, সবাইকে বলে যাবো, বঙ্গবন্ধু যে একটা কোমলহৃদয়ের অধিকারী ছিলেন, তার জন্য তার প্রমাণ দেখেন আজকে শেখ হাসিনা সেই ভাবধারাকে সমর্থ রাখার জন্য এই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীকে শিশু দিবস হিসাবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দিয়েছেন। এবার থেকে বোঝা যায় তা বঙ্গবন্ধু সৌন্দর্য কম না, বঙ্গবন্ধুর যে নীতি আদর্শ ছিল, স্বপ্ন ছিল দেশকে দেওয়ার জন্য, অর্থনীতি মুক্তি দেওয়ার জন্য, এই স্বপ্ন আমাদের শহীদদের, যারা রণাঙ্গনে শহীদ হয়েছে, এই শহীদদের সাথে সেই স্বপ্ন এক অভিন্ন একাকার হয়ে গেছে। আজকে সেই স্বপ্ন আমাদের যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে শেখ হাসিনা যে এগিয়ে যাচ্ছেন, যেতে হবে, এবং ওনাকে লড়তে হবে দুর্নীতির বিরুদ্ধে, ওনাকে লড়তে হবে যেটা উনি হচ্ছেন, এবং ওনাকে লড়তে হবে স্বাধীন বিরোধী যারা আছে, তারা ঘাপটি মারে অনেকে বসে আছে, তারা আবার তাদের দাঁত দেখাতে পারে সময় আসছে, সুযোগ পেলে। সেই সুযোগ যেন বাংলাদেশের যারা প্রজন্ম রয়েছে তারা যেন উপলব্ধি করে তাদের একটা ভবিষ্যৎ আছে। কারণ শহীদরা একটা কথা বলে গিয়েছে, আমার হাতে অনেক শহীদের আমি মানে দাফন করেছি, এবং সেখানে একটা কথা বলে গেছে শহীদরা, we have sacrificed our present for your future। এই কথা বলে আমি শেষ করছি যে তারা বলে গিয়েছে যে আমাদের বর্তমানকে তোমাদের ভবিষ্যতের জন্য উৎসর্গ করে গেল। আজকে যেন আমাদের প্রজন্ম, আমাদের দেশবাসী যেন সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসে, এবং যে শহীদদের স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন এক অভিন্ন। অনেক ধন্যবাদ জনাব শামসুর মবিন চৌধুরী। হাতের সময় একদম নেই, আপনার কাছ থেকে দুই বাক্য শুনি, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। আমার আজকে সর্বশেষে আবার আজকের অনুষ্ঠানে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে, যে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন। রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো নেতা কিন্তু খুব কম, ইতিহাসে দেখবেন খুবই বিরল
জি। শুধু একটি রাষ্ট্রের উনি প্রতিষ্ঠা করেছেন। আমরাও আমাদের এই অনুষ্ঠান থেকে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আরও খবর এবং বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে আমাদের সঙ্গে থাকায় অনেক অনেক ধন্যবাদ।